আসসালামু আলাইকুম। আমি জাহিদ। মায়াবাড়ী ভৌতিকতার একটি নতুন সেগমেন্ট ভৌতিকতা অলৌকিকের আজকের পর্বে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা শোনাব সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা দুটি গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। তার লেখা কর্নেল চরিত্রটি সব বয়সী পাঠকদের কাছে জনপ্রিয়। আজকের পর্বে প্রথমে আমরা শুনব হরির হোটেল গল্পটি। এই গল্পে রয়েছে অদ্ভুত এক হোটেলের খাবারের প্রতি ভূতদের তীব্র আকর্ষণ, এবং দ্বিতীয় গল্পটি হলো আজমগড়ের অশরীরী। আজমগড়ের কেল্লায় অদ্ভুত কিছু ঘটনার শিকার হওয়া এক প্রত্নতত্ত্ববিদের গল্প এটি। চলো শুরু করা যাক। স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল। ভিড়ের ঠাসা কামরা, পেছন থেকে প্রচণ্ড চাপ আর গুঁতো টের পাচ্ছিলাম। তারপর দেখলাম কেউ কেউ আমার কাঁধের উপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে, সেই সঙ্গে চেঁচামেচি চলছে। অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে এসে পড়লাম, তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলছে। রাগ করে লাভ নেই, কার উপরই বা রাগ করবো। নিমেষে প্ল্যাটফর্ম নির্জন হয়ে গেল। কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ঝুড়ে রুমাল দিয়ে মুখ মুছলাম। ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্তে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত। তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এতক্ষণ ভয় পেলাম। রাত 8টা বাজে। প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে, গেটে মানুষজন নেই। সেখানে গিয়ে একটু দাঁড়ালাম। ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উকি মারলাম। না, স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুজে ঝিমোচ্ছেন। তাকে বললাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তিনি চোখ না খুলেই বললেন, পারেন, তবে আপনার বরাতে হরির হোটেল আছে। অবাক হয়ে বললাম, হরির হোটেল মানে? এ তলাটা নতুন এসেছেন, যাবেন কোথায়? কাঞ্চনপুর। সেখানে কারা বাড়ি যাবেন? এ কথা শুনে একটু বিরক্ত হয়ে বললাম, সেখানে আমার বন্ধুর বাড়ি। রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন, আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছুই জানায়নি দেখছি। তা কি আর করবেন, হরি হোটেল এখন আপনার ভবিতব্য। কথা না বাড়িয়ে বললাম, গেটের টিকিট নেওয়ার লোক নেই, টিকিটটা নেবেন কি? টিকিট কেটেছেন? তাই তল্লাটের নতুন প্যাসেঞ্জার, টিকিট কাটবেন বই কি। ইচ্ছে হলে দিন, না হলে দেবেন না। বুঝলাম এই ভদ্রলোকের স্টেশন মাস্টার, মাথায় হয়তো ছিট আছে। টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললাম, আচ্ছা এবার বলুন তো, অত সব যাত্রী ট্রেন ছেড়ে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন? তিনি উত্তর দিলেন, আজ যে শনিবার, তাতে ট্রেন 4 ঘন্টা লেট। বুঝলাম না। স্টেশন মাস্টার বললেন, বুঝতে পারবেন, গেট পেরিয়ে নিচে চত্বরে যান। গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামেলা জায়গা, এক প্রান্তে কিছু দোকানপাট। অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলাম চত্বর একেবারে জনহীন। আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল, স্টেশন থেকে নামলেই বাস, সাইকেল রিক্সা বা এক্কা ঘোড়া গাড়ি কিছু একটা পেয়ে যাব। কিন্তু কোথায় তারা? একটা চায়ের দোকানে আলো জ্বলছিল, সেখানে গিয়ে বেঞ্চে বসে বললাম, পরের বাস কটায় দাদা? চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, বাবু মশাইয়ের আশা হচ্ছে কোথা থেকে? উত্তর দিলাম, কলকাতা। সে বলল, ঠিক ঠিক, তা যাওয়া হবে কোথায়? উত্তর দিলাম, কাঞ্চনপুর। পরের বাস কখন আসবে? সে বলল, বাবু মশাই, এই রাত্রে আর বাস আসবে না, আসবে সেই ভোরবেলা, কেননা রাত্রে তো এই স্টেশনে কোনো ট্রেন থামে না। সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি? চাওয়ালা হাসলো, বলল, আজ্ঞে না, খামোকা কেন রাতের বেলা ওরা আসবে? বাবু মশাই, আপনি বড্ড ভুল করেছেন। আসবার সময় দেখেননি সোনারগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল?
একথা শুনে মনে পড়ে গেল। বললাম, তুমি ঠিক বলেছ, কামরা একেবারেই ফাঁকা ছিল। হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিলাম। সে বলল, ব্যাপারটা হলো এই তল্লাটে অসংখ্য লোক সোনাগড়ের কারখানায় চাকরি করে। তারা প্রতি শনিবারে বাড়ি ফেরে, রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায়। আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন, তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সা নয়তো একা গাড়িতে ঢুকে যেতে পারতেন। হ্যাঁ, সহজে পারতেন না, একটু কষ্ট করতে হতো, এই যা। এবার ব্যাপারটা বুঝতে পারলাম। নির্মলের ওপর অনেক রাগ হলো। এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল আগেই, কিন্তু আর রাগ করে লাভ নেই। তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশনকাল রবিবার। আমি কবে যাব নির্দিষ্ট করে তো তাকে বলিনি, শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব, শনিবার পর্যন্ত অপেক্ষা করিস। বললাম, এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা? চাওয়ালা মুখ গম্ভীর মুখে মাথা নাড়ল, বলল, না বাবু মশাই, উনুনে আমার ভাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি, আর চা করার কোনো উপায় নেই। আচ্ছা, এখানে হরি হোটেলটা কোথায়? এ কথা শুনে লোকটা যেন চমকে উঠল। হরির হোটেল? এর আগে কখনো হরি হোটেলে খেয়েছিলেন নাকি? বললাম, না, আমি প্রথম এখানে এসেছি। হরি হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলাম। ও, হরি হোটেলে যাওয়ার ইচ্ছে হয়েছে? চলে যান, তবে একটু দেখে শুনে যাবেন। এ কথা বলে চাওয়ালা আমার মুখের সামনেই দোকানে ঝাপটা ফেলে দিল। এখানে দেখছি সবই অদ্ভুত, লোকজনও অদ্ভুত। হরি হোটেলে যেতে দেখে শুনে যাব কেন? কিছু বোঝা গেল না। এতক্ষণে চাঁদ আরও উজ্জ্বল হয়েছে, সব দোকানপাট বন্ধ, শুধু শেষ দিকটায় আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখলাম একটা ঘর খোলা। দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটা গরনে কালো রঙের লোক বসে আছে। পরনে ধুতি আর হাতা কাটা ফতুয়া। ভেতরে দু সারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ড্রেস কাটা। দেখেই বোঝা যায় এটা একটা হোটেল। এই তাহলে হরির হোটেল। লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোড়ে নমস্কার। আমি নমস্কার করে বললুম, এটাই কি হরিবাবুর হোটেল? সে জিভ কেটে মাথা নেড়ে বলল, আজ্ঞে স্যার, দয়া করে আমাকে বাবু বলবেন না, আমি একজন সামান্য লোক। বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন, লেখা আছে অন্নপূর্ণা হোটেল, কিন্তু এই তল্লাটে সবাই বলে হরির হোটেল। ঠিক এই সময় আমার মনে পড়ল আজ বেলা 11টায় খেয়েছি। তারপর ট্রেনে বাড়দিন এক বিস্বাদ চা, আর একই সময়ে ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধা উদ্রেক করে দিল। শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলাম। ব্যাগটা এক পাশে রেখে বললাম, আমার খুব খিদে পেয়েছে, শিগগির ব্যবস্থা করুন হরিবাবু, ডাল ভাত যাই হোক। হরি ডাকলো, খেদা, ও খেদু, ঘুমালি নাকি? ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নুদুস গোল গাল গারনের যুবক এসে একগাল হেসে বলল, তখন তোমাকে বলেছিলাম না হরিদা, 2 মুঠো চাল বেশি করে নেই, আর তরকারি তো অনেক আছে। হরি বলল, তাহলে স্যারকে একখানা পুরো মিল দে। কিছুক্ষণের মধ্যে গৌগ্রাসে 1 থালা ভাত, ডাল, তরকারি, মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল। হাত মুখ ধুয়ে এবং মুছে বললাম, অপূর্ব, খাসা আপনার হোটেলের রান্না, খেয়ে এমন তৃপ্তি জীবনে পাইনি। হরি বলল, অথচ ব্যাটা ছেলেরা আমার হোটেল নামে বদনাম রটায়। কী আর বলবো স্যার, আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল। যাকে সেসব কথা, আপনি আমার অতিথি, আপনার কাছে দাম নেব না। কিছুতেই হরি মিলের দাম নিল না। অবশেষে বললাম, ঠিক আছে, তাহলে আমাকে রাতটা থাকার জন্য একটা ঘর ভাড়া দিন। হরি জিভ কেটে বলল, ঘর তো নেই স্যার, আমার হোটেলে শুধু খাওয়ারই হোটেল, এখানে থাকার ব্যবস্থা নেই। আমি আর খেদা ওপরের ঘরে রাত্রি টাকাটাই, নিচে কি থাকবার জো আছে? নানা উপদ্রবের চোটে অস্থির হতে হবে। কী উপদ্রব হরিবাবু? আমি বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো, কোনো উপদ্রব গ্রাহ্য হবে না। হরি আসলো, আপনার মাথা খারাপ স্যার, কথা বাড়িয়ে লাভ নেই, আমারও খিদে পেয়েছে। তা আপনি যাবেন কোথায়? উত্তর দিলাম, কাঞ্চনপুর। হরি বলল, দিব্যি জ্যোৎস্নার রাত,
মোটে তো 3 কিলোমিটার রাস্তা, হাঁটতে হাঁটতে চলে যান, কোনো ভয় করবেন না। আমাদের এই তল্লাটে আর যা কিছু থাক, চোর ছিনতাই বা ডাকাত নেই। মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান। অগত্যা হোটেল থেকে বের হয়ে আসছি, হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো, স্যার, স্যার শুনুন স্যার। ঘুরে দাঁড়ালাম। সে আমাকে অবাক করে 6টা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল। বললাম, অ্যান্টাসিড ট্যাবলেট কী হবে? হরি মুচকে এসে বলল, বাইরের মানুষ, হরির হোটেলে খেয়েছেন, যদি দই ভাত অম্বল হয় টয়। আপনি আমার রাত্রের একমাত্র খদ্দের স্যার, আপনি আমার সার্টিফিকেটও বটে। বলে সে হোটেলে ফিরে গেল। আমি এতক্ষণ একটু চিন্তায় পড়লাম। খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল, তাই খেয়েছিও প্রচুর। প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে, কিন্তু অ্যান্টাসিড কেন? দুধারে মাঠ, নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গাইতে গাইতে হাঁটছিলাম। জ্যোৎস্নায় চারিদিক বেশ স্পষ্ট। কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে। তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পড়ে চুষতে থাকলাম। আরও কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে বলে মনে হলো। সে সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পেছনে কেউ হাঁটছে। একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলাম। অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল। বললাম, কে? কোনো সাড়া এলো না। একটু ভয় পেলাম। ছিনতাইবাজ বা ডাকাত নয় তো। চলার গতি বাড়ালাম। তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম। যতবার পেছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নার আলোয় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। রাস্তার দুপাশে মাঠ থেকে একজন দুজন করে আরও লোক এসে সে ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে। অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললাম, তোমরা যেই হও, আমার কাছে ডাকাতি করার মতো মালখড়ি নেই। বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতলার জামা কিনেছি। নগদ টাকা করে যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আদলের বেশি পাবে না। কাজে তোমরা কেটে পড়ো। আশ্চর্য ব্যাপার, কালো কালো মানুষের দল স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে। এরা কারা? অজানা ত্রাসে শিউরে উঠলাম। সাহস দেখে খুব চেঁচিয়ে বললাম, সাবধান, আমার কাছে রিভলভার আছে, আমি কিন্তু পুলিশের লোক, গুলি করে মুন্ডু উড়িয়ে দেব। কিন্তু এই হুমকিতেও কাজ হলো না। আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে। আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে। এই অদ্ভুত ছায়া কালো মিছিল পেছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না। আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে। সঙ্গে জলের বোতল নেই, এমনকি একটা টর্চও আনিনি। আতঙ্কে দিশেহারা আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়তে দৌড়তে যতবার পিছু তাকাচ্ছি সে বিভীষিকা আমাকে যেন অনুসরণ করছে। কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল। আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল। কে কে এভাবে তারা চিৎকার করে উঠল। হাঁপাতে হাঁপাতে বললাম, আমি আমি কেউ ধমককে বলতে বললো, কে? আমি কে? উত্তর দিলাম, আগে আমি কলকাতা থেকে এসেছি, যাব কাঞ্চনপুর, বাস ফেল করে বড় বিপদে পড়েছি। একজন বলল, তাই বলুন, তা ব্যাপারটা কি? বললাম, একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে। সর্বনাশ, আপনি কি হরি হোটেলে খেয়েছেন? উত্তর দিলাম, খেয়েছি, বড্ড খিদে পেয়েছিল। অমনি আবার হইচই পড়ে গেল। ওরে, এ হরি হোটেলে খেয়েছে রে, কি সর্বনাশ! আবার একা নয়, সঙ্গে হরি হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের গায়ে এসছে। এসব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল। তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো। আমি এবার কি করবো ভাবছি, সেই সময় দেখলাম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। তাকে উদ্দেশ্য করে বললাম, দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার, বিপদে পড়ে এখানে ছুটে এলাম, অথচ ওরা অমন করে পালিয়ে গেল। লোকটি খিকখিক করে হেসে বলল, পালাবারই তো কথা, আপনি হরির হোটেলে খেয়েছেন কি না? করুণ স্বরে বললাম, কেন, হরির হোটেলে খেলে কি হয়? যে খায় সে ভেদভূমি করে টেসে যায়। আমি কিন্তু টেসে যাইনি, হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন।
দুটো খেয়েছি। দুটোতে কাজ হয় না মশাই। এখনও আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো, তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে। কারা আপনাকে ফলো করেছে বলছিলেন না যেন? উত্তর দিলাম, হ্যাঁ, একজন দুজন করে অন্তত 30-40 জন হবে। জ্যোৎস্নায় সব কালো কালো মূর্তি। সে বলল, তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে। কথায় বলে, স্বভাব যায় না মলে। হরির রান্নাটা যে সুস্বাদু, সেই লোভে পড়ে পেট পুরে খেলেই কেলেঙ্কারি। ওরা ভেদ বমি করে টেসে গিয়েছে বটে, কিন্তু লোভটা যায়নি। আপনার পেট থেকে হরির হোটেলের সুস্বাদু রান্নার গন্ধ পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে। বুঝলেন তো? বুঝলাম, কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুর পৌঁছে দিন। সে বলল, কাঞ্চনপুর তো আরও 1 কিলোমিটার, সেখানে কাদের বাড়ি যাবেন? উত্তর দিলাম, নির্মল সিংহের বাড়ি। সে বলল, ও, সিংহী মশাইদের বাড়ি। চলুন, আমার বাড়িও ওই গ্রামে। তবে সাবধান, আপনি আগে আগে চলুন, আমি যাব পেছনে। বললাম, কেন? আমাকে কি আপনি ভয় পাচ্ছেন? সে বলল, কিচ্ছু বলা যায় না। হরির হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই টেসে গেছে। বললাম, আহা, আমি বলছি তো আমার কিছু হয়নি। লোকটি খিক খিক করে হেসে বলল, টাটকা টেসে যাওয়া বডি তো, তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না। মনে হয় এই তো দিব্য আমার বডিখানে আস্ত আছে, কিন্তু আত্মার ভ্রম। আসলে বডি কখন চিতায় পুরে ছাই হয়ে গেছে। কি অদ্ভুত কথাবার্তা এগুলো। লোকটা বলল, মোটেও না। এমন হতে পারে আপনার বডির স্মৃতি আপনাকে এখন আস্ত রেখেছে। যাকে, চলুন, পেছনে তাকাবেন না, আমিও তাকাবো না। কিছু দূর হেঁটে যাওয়ার পর বললাম, দেখুন, আপনার যেমন আমাকে ভয় করছে, তেমনি আমারও আপনাকে ভয় করছে। কখন পেছন থেকে আপনি কি করে বসবেন, ঘাড় মটকে দেবো বলতে চান? যা অবস্থা, তাতে এবার ওটুকুই যা বাকি। বাজে কথা বলবেন না, আপনি বড্ড অকৃতজ্ঞ মানুষ তো। আমাকে মানুষ বললেন যখন, তখন আর আমাকে ভয় কেন? বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের। আমার এই কথা শুনে লোকটি থমকে দাঁড়ালো। বলল, এই রে, একেবারে ভুলে গিয়েছি, আমার জামার পাশ পকেটে টর্চ আছে, বের করা যাক। আগে আপনাকে টর্চের আলোয় দেখে নিই, তারপর এখনও কেউ পিছনে ফলো করছে কি না দেখা যাবে। বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখল, তারপর ঘুরে দাঁড়িয়ে পেছনের দিকে টর্চের আলো ফেলল। কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলাম একদল জ্যান্ত কঙ্কাল ছিটকে দুধারের গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল। আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথাও উধাও হয়ে গেল। আমার সৌভাগ্য, তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল। সেটা আমি কুড়িয়ে নিয়ে এবার নির্ভয়ে হেঁটে চলল। মাঝে মাঝে পিছু ফিরে টর্চে আলো ফেলছিলাম, কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না। বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটর সাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল। তারপর মোটর সাইকেলটা আমার কাছে এসে থামল। নির্মলে সাড়া পেলাম। যা ভেবেছিলাম, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল, আজ তো শনিবার, পুটু কি এত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে? হ্যাঁ রে, হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আয়, ব্যাক সিটে বস। দোষটা আমারই, বুঝলি? মোটর সাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে বসলাম। যা দখল গেছে, এখন আর কোনো কথা নয়। না, পরও আর কোনো কথা নয়। এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব। হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না, পেটের অবস্থা ভালো না। তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে। তার মানে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব। সর্বনাশ। শুধু একটাই ভাবনা, হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে, ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো মিছিলগুলোর মূর্তি গন্ধ শুকতে শুকতে গরু করে বেড়াবে না তো? দেখা যাক। এবার আমরা শুনব আজমগড়ের
অশরীরী। তখন আমি 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছিলাম। সে কাজে আমাকে আজমগড় যেতে হয়েছিল। আজমগড় উত্তরপ্রদেশের গঙ্গার ধারে একটা ছোট্ট শহর। সেখানে একটা কেল্লা ধ্বংসাবশেষ আছে, তবে ওটা দেখবার জন্য পর্যটকদের বিশেষ উৎসাহ নেই। ওখানে কেবল গঙ্গার বুকে একটা চরে পক্ষী নিবাস আছে। পাখি দেখবার জন্যই শীতকালে পর্যটকদের ভিড় হয়। ধ্বংসস্তূপ দেখে কেই বা আনন্দ পায়। আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে। তখন আর তত শীত ছিল না, পর্যটকদের ভিড়ও ছিল না। ভাঙাচোরা নবাবী প্রাসাদের পাশে গঙ্গার তীরে প্যালেস হোটেলে উঠেছিলাম। পর্যটন মরশুমের শেষে এই দোতলা 3 স্টার মার্কা হোটেলে তখন ঘর ভাড়াও কমিয়ে দেওয়া হয়েছিল। হোটেলের ম্যানেজার শুকলাল ঠাকুর খুব অমায়িক মানুষ। আমি সিপাহী বিদ্রোহ সম্পর্কে গবেষণা করছি জেনে খুব খাতির করেছিলেন। সিপাহী বিদ্রোহদের অনেক গল্প শুনিয়েছিলেন। এইসব গল্প নিছকই গল্প, আমার গবেষণা কাজে তা লাগবে না। তবে ওর এক কথাটি অবশ্য খাঁটি। এই আজমগড়ে সিপাহীদের সঙ্গে একাট্টা হয়ে অনেক হিন্দু মুসলিম সাধারণ মানুষও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মিস্টার ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিলেন। বলেছিলেন সূর্যাস্তের পরে আমি যেন কেল্লাবাড়ি এলাকায় না থাকি। তাকে প্রশ্ন করে কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি, তবে তিনি মুখে আতঙ্কের ছাপ ফুটিয়ে শুধু বলেছিলেন সূর্যাস্তের পর ওই এলাকায় থাকলে বিপদ হতে পারে। কি বিপদ? প্যালেস হোটেলের ম্যানেজার কিছু বলতে যাচ্ছেন, এমন সময় কয়েকজন সাহেব মেম দল বেঁধে হোটেলের লাউঞ্জে ঢুকলেন। তিনি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরায় কেল্লাবাড়ি আর গঙ্গার ছবি তুলে বেড়াচ্ছিলাম। কোথাও কোথাও ধ্বংসাবশেষে ঝোপ জঙ্গল আছে। গঙ্গার তীরে এক স্থানে খাড়া পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায়। কোথাও ভাঙাচোরা পাথরের ঘাট শ্যাওলায় সবুজ হয়ে আছে। আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেই ফাঁসির মঞ্চটিকে, যেখানে ইংরেজ সেনাধ্যক্ষ জন হকটন বিদ্রোহীদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। সেই বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম। দিল্লির জাতীয় মহাফেজখানার কাগজপত্রে এই পিতা মেয়ের নাম খুঁজে পেয়েছিলাম, আর পেয়েছিলাম একটা স্কেচ ম্যাপ। সেটা এঁকেছিলেন এক আইরিশ শিল্পী টমাস পিট। 1860 খ্রিস্টাব্দে সে শিল্পী এই অঞ্চলে বেড়াতে এসেছিলেন। স্কেচ ম্যাপে কেল্লাবাড়ির সীমানা ছাড়াও খুঁটিনাটি অনেকগুলো স্থান চিহ্নিত করা ছিল। ফাঁসের মঞ্চ, বিদ্রোহীদের কবরখানা, রেশমা বেগমের গোপন অস্ত্রাগার, এরকম অনেক কিছুই ছিল ওতে। আমি জীর্ণ ম্যাপ থেকে কপি করে এনেছিলাম। সেই কপি থেকে স্থানগুলো খুঁজে বের করে দেখলাম এই ব্যাপারটা আসলে অনেক অসম্ভব। তবে একটা দৃশ্য আমার কাছে অদ্ভুতই মনে হচ্ছিল। যেদিকে তাকাই সেদিকেই ধ্বংসস্তূপগুলিতে শুধু লাল রঙের ফুলের সমারোহ চোখে পড়ে। আমি প্রকৃতি প্রেমিক নই, ইতিহাসের একজন গবেষক মাত্র। জীবনে কত ঐতিহাসিক স্থানে আমাকে যেতে হয়েছে, কিন্তু কোথাও এমন উজ্জ্বল লাল রঙের ফুল চোখে পড়েনি। নানা আকৃতির এইসব ফুলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওগুলি কি ফুল নাকি চাপ চাপ রক্ত? এখানে কি অন্য রঙের ফুল ফোটে না? অবশ্য এখন বসন্তকাল, ফুল ফোটে, পাখিরা গান করে, কিন্তু এখানে পাখিরা কেন চুপ করে আছে? পাখির কথা ভাবতেই গঙ্গার ধারে পক্ষী নিবাসের কথা মনে পড়ল। তখন ধরে নিলাম এলাকার সব পাখি সেখানে গিয়ে জুটেছে। কোথায় সেই চর তা জেনে আসেনি। গঙ্গা এখানে প্রশস্ত, উত্তাল বাতাসে বড় বড় ঢেউ ওঠে, কেল্লার পাথরে পাঁচিলে অদ্ভুত শব্দ করে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল। ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলি দেখা যাচ্ছে, কয়েকটি জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে। অন্যমনস্ক হয়ে গঙ্গার ধারে জীর্ণ শ্যাওলা ধারা ঘাটের মাথায় একটা গাছের ছায়া দাঁড়িয়েছিলাম। এই সময় আমার ডান দিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন ফকির বেরিয়ে এলেন। ফকিরের মাথায় জটা, মুখে লম্বা দাড়ি, পরনে পা পর্যন্ত কালো আলখেল্লা, গলা মোটা মোটা রং বেরঙের পাথরের মালা।
তার এক হাতে প্রকাণ্ড চিমটে, চিমটেটার গোড়া রূপো আর তামার তারে বাঁধানো। ফকির ঘাটের কাছে এসে আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, কন হ্যাঁ তুম? আমি যথাসাধ্য হিন্দিতে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলাম। তারপর বললাম, রেশমা বেগমের ফাঁসির জায়গা আর তার কবর কোথায় তা কি আপনি জানেন? দেখিয়ে দিলে আপনাকে কিছু বকশিস দেব। ফকির কিন্তু চটে গেলেন। তিনি ক্রুদ্ধ স্বরে বললেন, কে চায় তোমার বকশিস? শিগগির এখান থেকে চলে যাও, না গেলে তোমার বিপদ হবে। তাকে বোঝানোর চেষ্টা করলাম আমি সিপাহী বিদ্রোহের প্রকৃত ইতিহাস লিখতে চাই, কিন্তু ফকির আমাকে পাত্তা দিলেন না। মস্ত বড় চিমটেটা তুলে তেড়ে এলেন। চিমটের ডগা সূক্ষ্ম এবং ধারালো। এদিক থেকে আমি সরে এলাম। একটু পরে দূর থেকে দেখলাম ফকির আলখেল্লা খুলে রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন। ওখানে জল খুব গভীর। ফকির সেই জলে সাঁতার কাটছেন দেখে অবাক লাগলো। একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিলাম। কিছুক্ষণ পরে ফকির জল থেকে উঠে ভিজে গায়ে কালো আলখেল্লা পরে চিমটে সহ এগিয়ে গেলেন। তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। ব্যাপারটা অদ্ভুত লাগলো। ওকে অনুসরণের সাহস হলো না, শুধু জায়গাটা চিনে রাখলাম। তারপর প্যালেস হোটেলে ফিরে এলাম। স্নান করার পর নিচে ডাইনিং হলে খেতে গেলাম। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ খাচ্ছিলেন জনাজার এক বর্ডার। ম্যানেজারের কাছে শুনেছিলাম তারা নানা জায়গা থেকে এসেছেন এবং তারা বিত্তবান ব্যবসায়ী। সাহেব মেমদের দলটি তখনও বাইরে থেকে ফেরেনি। পরিচারক আসলাম খান আমাকে সেলাম দিয়ে খাদ্য পরিবেশন করল। সেই সুযোগে তাকে কেল্লাবাড়ির সে ফকিরের কথা বললাম। আসলাম খান একটু হেসে বলল, ও তো পাগল বাবা স্যার, ওখানে পীরের দরগা আছে, সেখানে থাকে, একেবারেই পাগল। খিদে পেলে কিন্তু তখন বেরিয়ে আসে। শহরের রাস্তায় বসে সাপ দেয়, কেউ খেতে না দিলে তার বিপদ হতো, আবার খেতে দিলেও সাপ সাপান্ত করে। ওকে কখনো ভয় করবেন না, শুধু বলবেন সঙ্গে পিস্তল আছে, গুলি করে মারব। দেখবেন তখন কিভাবে দৌড়ে পালায়, একেবারে শেয়ালের মতো কেল্লাবাড়ি জঙ্গলে ঢুকে যাবে। আসলামের কাছে কথা শুনে আশ্বস্ত হয়েছিলাম, তাই খাওয়ার পর ঘন্টাটা বিশ্রাম নিয়ে আবার কেল্লাবাড়িতে গেলাম। ফকির যেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উধাও হয়েছিল সেখানে গিয়ে সংকীর্ণ এক ফলে পায়ে চলা পথ খুঁজে পেলাম। দুধারে ঝোপঝাড় এবং পাথর, আঁকা বাঁকা গোলক ধাঁধার মতো পথে হাঁটতে হাঁটতে একসময় থমকে দাঁড়ালাম। সামনে একটা কাঠের বেড়া, বেড়াতে একটা ফলক কাটা, তাতে ইংরেজি অক্ষরে লেখা আছে নিষিদ্ধ এলাকা। তার নিচে একটা মরার খুলি এবং খুলির তলায় আড়াআড়িভাবে দুটো হারাকা। এই চিহ্নের অর্থ সাংঘাতিক। নিষেধাজ্ঞার তলায় ছোট অক্ষরে লেখা আছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ, ভারত সরকার। বুঝতে পারছিলাম না কেন সরকারি পুরাতত্ত্ব বিভাগ এই বিপজ্ঞাপক নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন। বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উকে মেরে ওদিকটা দেখতে পেলাম। খানিকটা ফাঁকা জমির পর নিচে গঙ্গার বুকে বালির চড়া। চড়াটা বহুদূর অবধি বিস্তৃত। বিকেলের রোদে চড়ার শেষ প্রান্তে কাঁটাতারের বেড়া চোখে পড়ল। এবার বুঝতে পারলাম ওই চড়ায় চোরাবালি আছে, তাই এই সতর্কতা। কাঠের বেড়া থেকে নেমে যে পথে এসেছি সেই পথে ফিরে চললাম। একটু পরে দেখি ডান দিকে একটা সংকীর্ণ রাস্তা চড়াইয়ে উঠে গেছে। রাস্তাটা লাল ধুলায় ভরা। এটা কেন চোখে পড়েনি তখন? আসলে লাল রাস্তাটা ঝোপের আড়ালে থাকায় লক্ষ্য করিনি। তাছাড়া একটা প্রকাণ্ড চৌকো কালো পাথর রাস্তাটাকে আড়াল করে রেখেছিল। পাথরটাতে নকশার মতো আঁকা লিপি দেখে বুঝলাম আরবি হরফে কিছু লেখা আছে। তখনই ক্যামেরায় কালো পাথরটার কয়েকটা ছবি তুললাম। তারপর পাথরের এক পাশ দিয়ে এগিয়ে লাল রাস্তায় পৌঁছালাম। কিন্তু সংকীর্ণ রাস্তাটা লাল ধুলোয় জুতো প্রায় ডুবে যাচ্ছিল। প্যান্ট একটু গুটিয়ে নিতে হলো। সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি, হঠাৎ চমকে গেলাম। আমার প্রায় ফুট 6 দূরে চোখের সামনে এইমাত্র কার জুতোর ছাপ ফুটে উঠেছে। প্রথমে ভাবলাম চোখের ভুল, এটা আশ্চর্য ঘটনা। আমি আবার পা ফেলে এগোতেই আমার সামনে একই দূরত্বে বারবার আগে পিছে জুতোর ছাপ ফুটে উঠল। বুকের ভেতরটা ঠান্ডা হিম হয়ে গেল। কোনো অশরীরই আমার সামনে হেঁটে চলেছে, এতে কোনো ভুল নেই। তার জুতোর ছাপগুলি আমার জুতোর ছাপের তুলনায় ছোট,
কিন্তু কে সে? চোখের ভুল কিনা জানি না, জানার জন্য দুঃসাহসী হয়ে আবার কয়েক পা এগিয়ে গেলাম। আবার আমার সামনে একই দূরত্বে সেই অশরীরী জুতোর স্পষ্ট ছাপ ফুটে উঠল। এবার আমার সব সাহস উবে গেল। শেষবেলার রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বোধ বুদ্ধি গুলিয়ে গেল। আমি দ্রুত পিছু ফিরে লাল ধুলোয় টলতে টলতে কালো পাথরটার পাশ দিয়ে বেরিয়ে এলাম। তারপর বিভ্রান্তের ভাবে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে দৌড়াতে থাকলাম। একটু পরে গঙ্গার ধারে খোলা জায়গায় পৌঁছে পিছু ফিরে দেখে নিলাম কেউ আমাকে অনুসরণ করছে কিনা। এরপর কী করে হোটেলে ফিরলাম মনে পড়ে না। জীবনে বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে গিয়েছি, কিন্তু এমন অদ্ভুত ঘটনা কোথাও ঘটতে দেখিনি। হোটেলের লাউঞ্জে বসে ইশারা একজন ওয়েটারকে ডেকে আনলাম কফি আনার জন্য। সে কফি এনে দিল। কফি খেতে খেতে ঘটনাটা ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করছিলাম। এমন সময় দেখি লাউঞ্জের অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে জিন্স এবং টি শার্ট, মুখে গোঁফ, বেশ বলিষ্ঠ গড়ন। গায়ের রং শ্যামবর্ণ হয়েও শ্যামবর্ণ নয়। ভদ্রলোকের মুখে যেন একটা বিরক্তির ছাপ এবং চোখ দুটো কুতকুতে। এরকম চেহারা মানুষ দেখলে অস্বস্তি লাগে। ভদ্রলোক সম্ভবত প্যালেস হোটেলের লাউঞ্জে এসে কারোর জন্য অপেক্ষা করছিলেন। তাকে না পেয়ে হয়তো বিরক্ত এবং অধৈর্য হয়ে উঠেছেন। আমার চোখে চোখ পড়লে তিনি এগিয়ে এলেন। তারপর বাংলায় বলে উঠলেন, আপনি কি বাঙালি? বললাম, হ্যাঁ। ভদ্রলোক অমায়িক হেসে আমার মুখোমুখি বসে পড়লেন। বললেন, মশাই, বাঙালির চেহারা দেখলেই চেনা যায়। আমার ঠাকুরদা ওকালতি করতে আজমগড়ে এসেছিলেন, তারপর আর দেশে ফেরেননি। বাবাও ওকালতি করতেন, আমি কিন্তু ব্যবসা করি। আমার নাম অশোক রায়। আপনার পরিচয় পেলে খুশি হব। অশোকবাবুকে প্রথমে দেখে যা ভেবেছিলাম তার অমায়িক হাব ভাব এবং কথাবার্তা শুনে সে ধারণা কেটে গেল। আমার পরিচয় পেয়ে তিনি খুব উৎসাহিত হয়ে উঠলেন। বললেন, কেল্লা বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কোথায় কী ছিল তা আমার নখদর্পণে। আমার ছোটোবেলায় সব কিছু ধ্বংস হয়ে যায়নি। ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বললাম। তারপর অশোকবাবু আজমগড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে শুরু করলেন। ম্যানেজারের কাছে এসব গল্প শুনেছি। ওয়েটার কফি দিয়ে গিয়েছিল। কফি খেতে খেতে অশোকবাবু বললেন, আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধু আসার কথা। তার জন্য অপেক্ষা করে আসতে 6টা বেজে এলো, সে এলো না। কাজে ধরে নিচ্ছি সে আর আসবে না। না আসুক, আপনার সঙ্গে আলাপ হয়ে গেলেও কি আনন্দ পেলাম বোঝাতে পারবো না। তা আপনি হোটেলে থাকবেন কেন? খামাকা 1 গাদা টাকা খরচ করে বরং আমার অতিথি হন। আপনাকে দেখলে আমার স্ত্রী ছেলেমেয়েরাও খুব খুশি হবে। এত অন্তরঙ্গতার পর বিকেলে কেল্লাবাড়ির ভেতরে সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা দেখেছি তা অশোকবাবুকে না বলে থাকতে পারলাম না। অশোকবাবু ঘটনাটা হেসে উড়িয়ে দিলেন। বললেন, আপনি ঐতিহাসিক পণ্ডিত, ইতিহাসের ভেতর ডুবে থাকেন। বাস্তব জগতে ভুলভাল দেখা আপনার পক্ষে স্বাভাবিক। দেখুন মশাই, আমি কত রাত দুপুর ওই এলাকা ঘুরে বেরিয়েছি, কখনো কিচ্ছু দেখিনি। হ্যাঁ, ওখানে এক পাগলা ফকির থাকে, আমাকে দেখলে সে লেজ তুলে পালায় যায়। তাকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন? বললুম, হ্যাঁ, দুপুরে ফকিরকে গঙ্গায় স্নান করতে দেখেছি। আমাকে সে ভয় দেখাচ্ছিল। অশোকবাবু হেসে উঠলেন। বললেন, পরশু দোল পূর্ণিমার গেছে, আজ কিছুক্ষণ পরে চাঁদ উঠবে। কোনো ভয়ের কারণ নেই। আমার সঙ্গে কেলাবাড়িতে চলুন, দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটছেই না। আর পাগলা ফকিরের ডেরাতেও আপনাকে নিয়ে যাব, দেখবেন আমাকে দেখে বেটার ছেলে কি করে। এতক্ষণে সাহেব মেমদের দলটি এসে পড়ল। অন্যান্য বোর্ডাররাও ততক্ষণে এসে গেছে। তা কেউ লাউঞ্জে, কেউ ডাইনিং হলে ঢুকে চা কফি খাচ্ছেন। অশোকবাবু বললেন, চলুন, জ্যোৎস্না রাত আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে। তারপর সে লাল রাস্তায় যাব, আমার কাছে টর্চ আছে। আপনাকে আমি রেশপাম বেগমের কবরে দেখিয়ে দেবো, উঠে পড়ুন। একটু অনিচ্ছা করে অশোকবাবুর সাথে বেরিয়ে গেলাম। তারপর মনে হলো ইনি বাঙালি এবং এখানেই বড় হয়েছেন। তাছাড়া তার বলিষ্ঠ গড়ন দেখেও শেষ পর্যন্ত ভয়টুকু ঘুচে গেল। কেল্লাবাড়ি এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের উপর পাশাপাশি দুজনে বসলাম। অশোকবাবু কলকাতার সাম্প্রতিক খবরাখবর নিচ্ছিলেন।
বহু বছর তার কলকাতা যাওয়া হয়নি। কিছুক্ষণ পরেই চাঁদ উঠল। জ্যোৎস্নায় গাছপালা ঝোপঝাড় এবং ধ্বংসস্তূপ রহস্যময় মনে হচ্ছিল। অশোকবাবু বললেন, আপনি যে লাল রাস্তাটা দেখেছিলেন, ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল। তবে আপনি যে অশরীরী জুতোর ছাপ দেখার কথা বললেন, ওটা চোখের ভুল। ওই রাস্তা দিয়ে পাগলা ফকির যাতায়াত করে। আপনাকে আড়াল থেকে ভয় দেখানোর জন্য বেটা নিশ্চয়ই কোনো কারচুপি করেছিল। এও হতে পারে পুরো ধুরুর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিল। তার উপর আপনি পা ফেলতেই সামনের দিকটা উঁচু হয়ে ধুলো ঠেলে তুলবে। স্রেফ ম্যাজিক। চলুন পরীক্ষা করা যাক। অশোকবাবু আমার হাত ধরে উঠালেন। একটু দ্বিধার সঙ্গে বললাম, কিন্তু আমি সত্যি জুতোর ছাপ দেখেছিলাম। আরে মশাই, আমি তো সঙ্গে আছি, আসুন না, বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন। আমার কাছে তার হাত চেপে বসল। জ্যোৎস্নার জন্য ধ্বংসস্তূপের চক্রা বকরা ছায়ার ভেতর দিয়ে আমাকে তিনি নিয়ে চলেন। একটু পরে দেখলাম সে আরবি লিপি খোদাই করা কালো পাথরটার কাছে এসে গেছি। অশোকবাবু টর্চে আলো ফেলে বললেন, চলে আসুন, দেখা যাক কি হয়। সংকীর্ণ চড়াই রাস্তার কিছুটা উঠে টর্চে আলো ফেলে অশোকবাবু বললেন, কই কোনো ভুতুরে জুতোর ছাপ দেখতে পাচ্ছেন? বললাম, এখন পাচ্ছি না, কিন্তু আমার কথা থেমে গেল। এরপর যা ঘটলো তা কল্পনাও করিনি। হঠাৎ টর্চ নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত এবং ঠান্ডায় কি একটা জিনিস ঠেকিয়ে চাপা গর্জন করে উঠলে বললেন, টু শব্দটি নয়, ট্রিগারে আঙ্গুল আছে, একটু চাপ দিলেই তোমার মুন্ডু উড়ে যাবে। আগে ক্যামেরাটা দাও। হ্যাঁ, তারপর রিস্ট ওয়াচ আর মানি ব্যাগটাও বের করো। মুহূর্তে আমি টের পেয়ে গিয়েছি এক ভদ্র বেশি গুন্ডার পাল্লায় পড়েছি। হোটেলের ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন কেন, এতক্ষণে তার মর্ম বুঝতে পারলাম। সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিল, কিন্তু এখন কোনো উপায় নেই। ক্যামেরাটা গলা থেকে ঝুলছিল, সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বললাম, দয়া করে এটা নেবেন না। মানিব্যাগে 1000 খানেক টাকা আছে, তা নিন, ঘড়িটাও নিন, কিন্তু ক্যামেরায় লোড করা ফিল্মে অনেক ছবি আছে, দয়া করে অন্তত ফিল্মের রোলটা বের করে নিতে দিন আগে। অশোকবাবুর দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের নল আমার কানের নিচে আরও চেপে হিস হিস করে বলে উঠল, চুপ, শিগগির, আর একটা কথা বললে তোমার লাশ পড়বে, আর সেই লাশের কথা কেউ জানতেও পারবে না, কারণ তোমার লাশ আমি চোরা বাড়িতে ফেলে আসবো। চোরা বাড়িতে তোমার মতো কত লাশ আমি ফেলে দিয়ে এসেছি, সব তলিয়ে গেছে। বলে সে থমক দিল, আবে জলদি কর। এতক্ষণে মনে হলো লোকটার মাতৃভাষা বাংলা নয়, তার বাংলা কথাবার্তায় কেমন যেন একটা হিন্দির টান ছিল। কিন্তু এবার ডান কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় কুকিয়ে উঠেছিলাম। তারপরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আচমকা সপাং করে একটা প্রচণ্ড শব্দ হলো। দেখলাম দুর্বৃত্তের হাতের অস্ত্রটা ছিটকে পড়লো এবং সে আর্তনাদ করে পড়ে গেল। তারপর আবার সপাং করে প্রচণ্ড শব্দ হলো। গুন্ডাটা লাল ধুলে গড়াতে শুরু করলো। এ এক বিস্ময়কর ঘটনা। কোনো অশরীরী অদৃশ্য চাবুক মেরে চলেছে তাকে। সে একবার কাঁধ হচ্ছে, একবার উপর হচ্ছে, হাঁটু মুড়ে ওঠার চেষ্টা করছে। তারপর আবার সেই প্রচণ্ড শব্দ এবং মুহুর্মুহু আর্তনাদ শুনতে পাচ্ছি তা। জ্যোৎস্নায় স্পষ্ট দেখছি লোকটার গায়ের টি শার্ট ফালা ফালা হয়ে কালো কালো ক্ষতরেখা ফুটে উঠছে। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি। লাল ধুলো ভোলা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গড়া দিয়ে গো গো শব্দ বেরোচ্ছে। শুধু অশরীরী চাবুকের শব্দ ক্রমশ প্রচণ্ড থেকে প্রচণ্ডতর হয়ে উঠছে। লাল ধুলোর ঝড় বয়ে যাচ্ছে এবার। তার আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর গোঙানি শুনতে শুনতে একসময় আমার চেতনা ফিরে এলো। তখনই দৌড়ে নেমে এসে কালো পাথরটার পাশ দিয়ে বেরোলাম। তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে খোলা জায়গার দিকে ছুটে চললাম। কেল্লা বাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ছেড়ে হোটেলে ফিরে চললাম। না, কাউকে এসব অবিশ্বাস্য ঘটনার কথা বলা উচিত হবে না। রাতে ডিনার খাইনি। ম্যানেজার খবর নিতে এসেছিলেন আমার রুমে। বলেছিলাম, ঘুরে ফিরে খুব ক্লান্ত, খিদে নেই। সারা রাত যতবার ঘুম এসেছে ততবার চমকে উঠেছি। আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে। ভোর 6টায় আসলাম খান বেডটি নিয়ে আনল।
তারপর গম্ভীর মুখে বলল, খবর আছে স্যার, সুখবর। তাই বলা উচিত মনে হলো। বললাম, কি সুখবর আসলাম? সে বলল, আজমগড়ে একটা সাংঘাতিক গুন্ডা ছিল, তার নাম ছিল কাল্লু। সে আমাদের হোটেলে এসেও ম্যানেজার সাহেবের কাছে টাকা দাবি করত। কাল সন্ধ্যার আগে সে নাকি আপনার সঙ্গে কথা বলছিল। ওয়েটার রমেশ দেখেছে, কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পায়নি। বললাম, কিন্তু সুখবরটা কি? সে বলল, কাল্লু গুন্ডাকে কে বা কারা কাল রাত্রে মেরে কেল্লাবাড়ির ভেতরে লাশ ফেলে এসেছে। পাগলা ফকির খুব ভোরে সে লাশ দেখে থানায় খবর দিয়েছিল। আশ্চর্য ঘটনা স্যার, তার পিস্তল আর টর্চ সেখানেই পড়েছিল। আচ্ছা, আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আসলাম, কাল্লু কি বাঙালি ছিল? আসলাম বলল, না স্যার, তবে সে উর্দু, হিন্দি, ইংরেজি, বাংলা সব ভাষাতেই কথা বলতে পারত। কলকাতাতে নাকি তার ছোটবেলা কেটেছিল, স্কুলেও পড়েছিল, তাই বাংলাও বলতে পারত। আজমগড়ে বাঙালি আছে, তারা তো কাল্লুকে বাঙালি বলেই মনে করত। কাল্লু কখন কোন রূপ হতো চেনা কঠিন হতো। আমি বললাম, কাল্লুর লাশ কি পুলিশ নিয়ে গেছে? আসলাম বলল, শুনলাম একটু আগে মর্গে নিয়ে গেছেন। কাল্লুর সারা শরীরে নাকি রক্তে লাল। ব্রেকফাস্টের পর 9:30 আমি এবার সাহস করে কেল্লাবাড়িতে গেলাম। আমার মনে হচ্ছিল কাল বিকেলে যে অশরীরী জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলায় উঠতে দেখেছি, সেই ছদ্মবেশী অশোক রায় নামধারী দুর্বৃত্ত কাল্লুর হাত থেকে সেই আমাকে বাঁচিয়েছে। মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালাম। এবার নির্ভয়ে সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলো ভরা রাস্তায় পৌঁছালাম। চড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সে জুতোর ছাপ সামনে ফুটে উঠল না। কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে। নিচে নেমেই ঘন গাছপালার ভেতর সারি সারি কয়েকটা কবর দেখলাম। তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেলাম। সে কবরের শিওরে একটা রক্ত কবরের গাছ, কবরে লাল ফুল ঝরে পড়ছে। আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিলাম। আরবিতে 3টি হরফ চেনা মাত্র বুঝতে পারলাম এটাই সেই সিপাহী বিদ্রোহীদের নেত্রী শাহজাদি রেশমা বেগমের কবর, যার ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল, তাহলে কি রেশমা বেগমের অতৃপ্ত আত্মাই আমাকে কাল বিকেলের পথ দেখিয়ে তার কবরের কাছে আনতে চেষ্টা করেছিল? সেই রেশমা বেগমের আত্মাই কি দুর্বৃত্ত কাল্লুকে চাবুক মেরে রক্তাক্ত করেছিল? শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল। পাশে একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহীনের কবরের মাথায় রেখে ঠেকালাম। সে মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এলো। সে হাওয়ায় যেন পুরনো ইতিহাসের সুঘ্রাণ টের পেলাম। মনে মনে বললাম, প্রথম স্বাধীনতা যুদ্ধের নায়িকা বীরঙ্গনা তুমি, তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে। এই সময় পাগলা ফকির এসে গেল। অট্ট হাসি হেসে সে বলল, बाबूजी आपका ऊपर रेशमा बेटी बहुत खुश है, तो आप जब तुरंत यहाँ से चला जाइए। रेशमा बेटी को अकेला रहने दीजिए। बेटी जिंदगी में बहुत दुख पाई, बहुत दुख से मर गई बेटी। তখনই নিঝুম কবরখানা থেকে চলে এলাম। ইতিহাসে এইসব আশ্চর্যজনক ঘটনা লেখা যাবে না, সেগুলো আমার ব্যক্তি জীবনেই থেকে যাবে। হ্যাঁ, সে অদ্ভুত ঘটনা এতদিন কাউকে বলিনি। এখন আমি বৃদ্ধ, মৃত্যুর আগে ঘটনাগুলো লিখে যাওয়া উচিত মনে করেই লিখে ফেললাম। এই সত্য মিথ্যে নিয়ে প্রশ্ন তুললে আমি নিরুত্তর থাকব। শেষ হলো আজমগড়ের অশরীরী।